আমি প্রথম দফায় দিয়েছিলাম 83 দফা, তারপরে দিয়েছি 26 কি 27 দফা, সর্বমোট 127 কি 125টা দফা দিয়েছি। এটা কোনো দফাতে আমাদের কাকেও চাকরি দেওয়ার কথা নেই, আমাদের কাকেও কোনোখানে পদে বসানোর কথা নেই, আমাদের কাকেও কোনো মামলা থেকে মুক্ত করার বিষয় না, আমাদের কাকে অর্থনৈতিকভাবে সাহায্য করার বিষয় নাই, লোন দেওয়ার বিষয় নাই, বা আমাদের কর্মীদেরকে সাহায্য করার বিষয় নাই, বা আমাদের বিরুদ্ধে যে মামলা আছে মামলা উদ্ধার করার বিষয়টা নেই। আমরা যেটা বলেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে কি কি দায়িত্ব পালন করলে দেশ উপকৃত হবে। আমি মনে করি না ডক্টর ইউনূস সাহেবের অফিস এই পয়েন্টগুলি আলাদা আলাদা করে মন্ত্রণালয়ে পাঠাইছে বলে আমার ধারণা নেই। যদি পাঠিয়ে থাকে, মন্ত্রণালয়গুলি কাজগুলি সঠিকভাবে করছে না। এটা ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল তার স্টাফদেরকে বলা যে পয়েন্টগুলি পৃথক পৃথক করে নির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো এবং মন্ত্রণালয়গুলি কি পদক্ষেপ নিয়েছে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনা। তিনি যদি মনে করেন আমাদের কোনো পয়েন্টগুলি রেলিভেন্স নাই, তাহলে এটা গ্রহণ করেন না। যেটা গ্রহণ করেছেন সেটা কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি বাস্তবায়িত, কতদূর বাস্তবায়িত হয়েছে, এটা তার হিসাব নিকাশ করার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে আমি মনে করি সর্বক্ষেত্রে অভিজ্ঞতার বিরাট অভাব রয়েছে। আপনি উপদেষ্টা বলেন বা অন্যান্যরা বলেন যে যেখানে দায়িত্ব পেয়েছে তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের শিখতে শিখতে 6 মাস চলে যাবে, ততদিন কম বলে কোনো ক্যাশ থাকবে না। এখন ধরেন স্যার আরেকটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছি, যে উপদেষ্টারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন সময়, আমরা যেটা দেখছি যাহারি গত 15 বছরে যেই জঞ্জাল, এই জঞ্জাল এত সহজে সরানো সম্ভব না, অনেক সময় লাগবে, এই লাগবে। তা আপনি কি মনে করেন যে 4 মাসে তাদের মানে যে কাজের যে মূল্যায়ন, সেই মূল্যায়নে তারা কি আসলে বুঝতে পারছে যে তাদের মানে কি জঞ্জাল তারা সরাইতে পারছে এ পর্যন্ত, বা এটা এত কঠিন কেন মনে হচ্ছে? আমার এখানে বক্তব্যটা খুবই স্পষ্ট। আপনারা যদি না পারেন এই জঞ্জাল সরানোর, তাহলে আপনারা কেন দায়িত্ব নিলেন? দায়িত্ব থেকে সরে দাঁড়ান, যারা পারবে তাদেরকে সুযোগ দেন। বাংলাদেশে অনেক দক্ষ লোক আছে, অনেক অভিজ্ঞ লোক আছে, যারা দিনরাত পরিশ্রম করে আমূল পরিবর্তন আনতে পারবে। আমরা তাদের কাছ থেকে এটা আশা করি না যে তারা আমাদেরকে আকাশে নিয়ে যাবে। অন্তত 50% ইমপ্রুভমেন্ট তো হওয়ার কথা। অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, শ্রীলঙ্কা তো 2 মাসের মধ্যে ইমপ্রুভমেন্ট করেছিল, উন্নয়ন করেছিল অর্থনীতির অবস্থা। তো বাংলাদেশে পাচ্ছে না কেন? আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট, যিনি অর্থনীতিতে একজন এক্সপার্ট, তার অধীনে অনেকগুলি অর্থনীতি কাজ করছে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের উন্নয়ন হচ্ছে না কেন? বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কেন দৃঢ় মনোবল দেখাচ্ছি না? ভারতের সাথে কেন আমরা এত হাঁচুমাচু করছি? আমাদেরকে বলতে হবে এটা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা কারো তাবেদার হিসাবে কাজ করব না, ভালো বন্ধু হিসাবে কাজ করব। ভারতের উচিত হবে তাদেরকে বন্ধু সুলভ ব্যবহার করা। আমাদের যা প্রয়োজন, তাদের কাছে যদি স্পেয়ার থাকে তারা আমাদেরকে দেবে। আমাদের কাছ থেকে যেটা প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই, সেটা আমরা তাদেরকে দেব। কিন্তু আমাদের প্রয়োজন আছে, তারা আমাদের থেকে সেটা নিয়ে যেতে চায়, এটা তো হবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে হিন্দুস্তানের মিলিটারি 7 স্টেটে যাবে, এটা তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে কাজ হবে। এটা তো আমরা অ্যালাউ করতে পারি না। ব্যবসা বাণিজ্যই না, আমি নিজকে বিক্রি করে দেব, নিজের দেশকে বিক্রি করে দেব। এই সরকারকে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে, তাহলে বিপদ আসন্ন। স্যার আমি একটু আপনাকে যদি দেখাই যে আপনি এটা আমাদের সময় রিপোর্ট 19 অক্টোবর 2024 প্রধান উপদেষ্টাকে যে 23 প্রস্তাব দিলেন অলি আহমেদ, এখানে আপনারা প্রধান উপদেষ্টার সাথে ছবি, এবং আপনাদের এই যে 23টি প্রস্তাবের তারা কাগজটা পুরো তুলে দিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি 1 নাম্বার পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা লিখেছেন
সেটি হচ্ছে আবেগের পরিবর্তে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিন। তো আপনার কাছে আবেগের পরিবর্তে বাস্তবতা আপনাকে কেন মনে হচ্ছিল যে আপনাদের দলের কেন মনে হচ্ছে যে এই সরকার আবেগের মধ্যে কাজ করতেছে বা বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিচ্ছে না? আমি এখনো মনে করি তারা আমাদের ছেলে মেয়েদের আবেগকে কাজে লাগাচ্ছে, তাদের নিজের বিবেককে কাজে লাগাচ্ছে না। দৃশ্যত কোনো পদক্ষেপ নেয় নাই যেটা আওয়ামী লীগ ভয় পায় বা আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় পায়। এখন আমার কথা হলো, পাসপোর্টটা বন্ধ করতে 15 দিন সময় লাগলো কেন? মন্ত্রী শপথ নেওয়ার পরেই তো অফিসে গিয়ে বলা উচিত ছিল এখন থেকে যাদের কাছে রেড পাসপোর্ট আছে বা যে সমস্ত রেড পাসপোর্টধারী গ্রিন পাসপোর্ট আছে এগুলি বাতিল বলে গণ্য করা হোক এবং সমস্ত এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, স্থলবন্দরগুলি বন্ধ করে দেওয়া হোক। বিনা অনুমতিতে আওয়ামী লীগের কোন সদস্যদেরকে বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া হবে না। আজকে আওয়ামী লীগের প্রায় 80% সদস্য ভারতে আশ্রয় নিয়েছে। তাহলে ভারত আমাদের কিভাবে বন্ধু হলো? ভারত যদি আমাদের বন্ধু হয়, দেশদ্রোহীদের কিভাবে আশ্রয় দিল? ভারতকে তো বন্ধু সুলভ ব্যবহার করতে হবে। কথাবার্তা সীমাবদ্ধ রেখে মিষ্টি মিষ্টি কথা বলে তো হবে না। তাদের আচার আচরণ, তাদের অ্যাকশন, এটা প্রমাণ করতে হবে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের বন্ধু। তারা এতদিন 15 বছর পর্যন্ত হাসিনাকে পালছে, এর আগে শেখ মুজিবকে পালছে। এতে তো ভারতের কোনো উপকার হয় নাই। ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত একে একে সব প্রতিবেশীকে হারিয়েছে এবং সর্বশেষ বাংলাদেশকে হারাচ্ছে। ভারতকে তাদের পথ সঠিক যেটা নির্ধারণ করতে হবে। আমাদের সাথে বৈরী মনোভাব নিয়ে কোনো তারা উপকৃত হবে না। তাদের পেঁয়াজ এবং চাউল ছাড়া বাংলাদেশ ভালোভাবেই চলবে। তাদের পেঁয়াজ এবং চাউলের উপর আমরা নির্ভরশীল না। ভারতে অনেক লম্বা লম্বা ইউটিউবাররা কথা বলছে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আমরা আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ রসুলের উপর নির্ভরশীল। আল্লাহ আমাদেরকে ফার্টাইল ল্যান্ড দিয়েছে, আমরা আমাদের জনগণের জন্য যা লাগবে সেটা আমরা উৎপাদন করব। জাপান যদি আমাদের থেকে 5-6 গুণ বৃদ্ধি উৎপাদন করতে পারে, আমরা 2 গুণ বা 3 গুণ বেশি উৎপাদন কেন করতে পারবো না? এটা কোনো জটিল বিষয়। স্যার, ইতিমধ্যে একটা দাবি উঠেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। বিভিন্ন রাজনৈতিক দল, শীর্ষ রাজনৈতিক দলগুলো তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। আপনার দলের অবস্থান কি বা আপনার ব্যক্তি অবস্থান কি? আপনি নিশ্চয়ই জানেন, আমরা সর্বপ্রথম 8 তারিখে যেদিন নোবেল লরিয়েট ইউনূস সাহেব শপথ নেবেন সেদিন আমাদের অফিসে পূর্ব নির্ধারিত একটা প্রেস কনফারেন্স ছিল 11:30টার সময়। আমরা সর্বপ্রথম আওয়ামী লীগকে ব্যান করার জন্য প্রস্তাব উত্থাপন করেছিলাম। আমরা আশা করেছিলাম বড় বড় রাজনৈতিক দলগুলির সমস্যার কথা বলবে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেকে আওয়ামী লীগের প্রতি প্রেম প্রীতি প্রদর্শন করছে, কিন্তু তারা বুঝছে না মাকড়সা যখন ঘর বানায় পরে কিন্তু নিজেই নিজের জালে বন্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ কারো বন্ধু না। 1971 সালের পর থেকে তারা যে সমস্ত ব্যবহার করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেগুলি চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের বন্ধু না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টিও না। এই দুইটা পার্টিকে রাজনীতি করা থেকে বিরত রাখতে হবে। প্রয়োজনে নতুন আইন করে তাদের রাজনীতি বন্ধ করতে হবে, কারণ তাদের রাজনীতি হলো দেশ ধ্বংসের রাজনীতি, অর্থনীতি ধ্বংসের রাজনীতি, লুটপাটের রাজনীতি। আপনি হিন্দুদের কথা বললেন, 1971 সালের পরে বাংলাদেশে শুধু একটাই রাজনৈতিক দল ছিল, সেটা হলো আওয়ামী লীগ। মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না। সুতরাং হিন্দুদের ঘর বাড়ি কারা দখল করেছে? আওয়ামী লীগ দখল করেছে। হিন্দুদের সম্পত্তি কে দখল করেছে? আওয়ামী লীগ করেছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান কে দখল করেছে? আওয়ামী লীগ করেছে। তাদের মা বোনের উপর কে আক্রমণ করেছে? আওয়ামী লীগ করেছে। বস্তুত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 1976 সালে সর্বপ্রথম তাদের দুর্গাপূজা মণ্ডপে তৎকালীন বিডিআর কে এমপ্লয় করা হয়
এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর আগে কিন্তু তারা নির্বিঘ্নে দুর্গাপূজাগুলি করতে পারে নাই। আওয়ামী লীগের ছেলেরা তাদের মেয়েদের উপর আক্রমণ করেছে, তাদের মেয়েদেরকে নির্যাতন করেছে বিভিন্নভাবে। হিন্দুদেরকে এটা বুঝতে হবে আওয়ামী লীগ তাদের বন্ধু না। আজকে হারে হারে টের পাচ্ছে, দেশের মূল্য বৃদ্ধি যখন হয় হিন্দুদের জন্য কোনো আলাদা দাম হয় না, সবাইকে একই দামে কিনতে হয়। সুতরাং তাদেরকেও বুঝতে হবে বাংলাদেশের আইন মেনে বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকেও সমতালে রাজনীতিতে অংশগ্রহণ করে সমান অধিকার তাদের জন্য নিশ্চিত করতে হবে। তো ধরেন স্যার, এই যে আপনিও নির্বাচনী রোডম্যাপের কথা বলছিলেন, তো আপনি কি মনে করেন নির্বাচনী রোডম্যাপটা আসলে কেমন হওয়া উচিত? কতদিনের মধ্যে আপনারা নির্বাচন চান? এর মধ্যে আপনি জানেন যে 11টা সংস্কারের কমিটি হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, বিচার বিভাগ আছে। তো স্টুডেন্ট যারা আছেন, সমন্বয়ক বা একটা অংশ বলছেন যে সংস্কারের পরে নির্বাচন। এখন এই সংস্কারের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, বা নির্বাচনী যে রোডম্যাপ আপনি চাচ্ছেন সেই জায়গাটা আপনার প্রত্যাশা কি? সংস্কার সম্বন্ধে বলি, প্রথমে প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি পরামর্শ দিয়েছিলাম, যাদেরকে আপনি সংস্কারের দায়িত্ব দিয়েছেন তাদেরকে বলেন তাদের মেম্বারদেরকে সাথে নিয়ে প্রথমে একটা ফর্মুলেট করবে কি কি সংস্কার তারা করতে চায়। এরপরে ছোট আকারে যে সমস্ত বড় বড় এক্সপার্টরা আছে ঢাকাতে, তাদেরকে নিয়ে বসে তারা যে জিনিসগুলি ঠিক করেছে সেইগুলি ঠিক আছে কিনা বা আরো কিছু সংস্কার প্রয়োজন কিনা সেটা নির্ণয় করতে হবে। এটা ফাইনাল করার পরে তৃতীয় পর্যায়ে আমরা বলেছিলাম সমগ্র বাংলাদেশ থেকে যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে প্রত্যেকটা কমিটি কর্মশালা করবে, কর্মশালা করে তাদের খসড়াটা চূড়ান্ত করবে। খসড়াটা চূড়ান্ত করার পর রাজনৈতিক দলগুলির সাথে বসবে, অথবা রাজনৈতিক দলগুলিকে এগুলি লিখিতভাবে দেবে। দেওয়ার পর রাজনৈতিক দলগুলির কাছ থেকে লিখিতভাবে মন্তব্য চাইবে। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন এটাই তিনি করবেন, কিন্তু মাঠে এসে দেখলাম এটার উল্টা হচ্ছে। যে সমস্ত কমিটিগুলি গঠন করা হয়েছে তারা কিন্তু আমাদের কাছে চিঠি লিখছে আপনারা কি কি সংস্কার চান। অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা রাজি হয়েছিল, আমরা যে পরামর্শ দিয়েছিলাম এর ধারে কাছেও নাই। সময় জ্ঞাপন করছে, সবাই মনে করছে অনির্দিষ্টকালের জন্য তারা কমিটির সভাপতি থেকে যাবেন, মেম্বার থেকে যাবেন, আর আমরা এখানে বসে বসে ডোল বাজাবো। এটা তো হয় না। দেশে স্থিতিশীল করার জন্য নির্বাচন অবশ্যই প্রয়োজন। বর্তমান সরকার একে তো দুর্বল, সরকার পরিচালনা তাদের কোনো অভিজ্ঞতা নাই। চুক্তিকে সরায় অভিজ্ঞ লোকদেরকে বসায় এটা যদি সমন্বয় করতো তাহলে ইউনূস সাহেবের হাত শক্তিশালী হতো, সেটাও তিনি করছেন না। যে সমস্ত ব্যক্তিরা অভিজ্ঞ, মন্ত্রণালয় চালানোর মতো ক্ষমতা রাখে, এই ধরনের ব্যক্তিকেও তারা সম্পৃক্ত করে নাই। দুর্বল কিছু বৃদ্ধ লোকদেরকে তারা সম্পৃক্ত করেছে, যাদের না অভিজ্ঞতা আছে, যাদের না কর্ম পরিচালনা করার ক্ষমতা আছে, তাদেরকে অফিসাররা মানতেছে না। কারণ হাসিনার অফিসাররা এখনো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারিতে ওরাই বসে আছে। সচিবালয়ে যান, আপনি স্থবিরতা বিরাজ করছে, দুর্নীতি এখনো কমে নাই। আমি গতকাল বা পরশু একটা প্রেস কনফারেন্স করেছি, আপনাকেও পাঠিয়েছিলাম। পুলিশের ওসি যখন পোস্টিং এর জন্য যায় এসপির কাছে, তারা টাকা দাবি করছে। আগের সমান টাকা দাবি করছে না, হয়তো 1/3 টাকা দাবি করছে বা 1/4 টাকা দাবি করছে, কিন্তু টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন বড় ব্যবসায়ীদেরকে যারা নিরপরাধ তাদেরকে বিভিন্ন মামলায় আসামি করে তাদের কাছ থেকে টাকা কিভাবে নেবে সেই ফন্দি আটকাচ্ছে, এবং নিরপরাধ লোকেরা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যারা ইউটিউবার আছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা বাস্তবসম্মত যে জিনিসগুলি আছে সেগুলি তুলে ধরেন, দেশকে উপকৃত করেন, জনগণকে উপকৃত করেন, সরকারকে সাহায্য করেন। আমরা বলেছি আমরা সরকারকে সাহায্য করার জন্য প্রস্তুত। এলডিপি সবসময় সরকারকে সাহায্য করতে চায়। আমরা চাই এই সরকার সফল হোক, কারণ এই সরকার যদি সফল না হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর তারা যদি মনে করে অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় বসে থাকবে আর আমরা বসে বসে বাইরে ডোল বাজাবো, এটা তো হবে না। আমরা তো এখানে ডোল বাজানোর জন্য আসি নাই। আমরা 15 বছর হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি। তারা কয়দিন সংগ্রাম করেছে, কি সংগ্রাম করেছে?
কোন উপদেষ্টা কোন সংগ্রামে ছিল? আমরা তো আমাদের রক্ত দিয়েছি। আমার দলেরও 4 জন শহীদ হয়েছে, 15 জন আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং বর্তমান সরকারকে বুঝতে হবে তারা কতদিন সময় নেবেন। তাদেরকে একটা ফোরকাস্ট দিতে হবে যে আমাদের আরো 6 মাস লাগবে বা 9 মাস লাগবে। এই ফোরকাস্টটা যদি তারা দিয়ে দেয়, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্বাচন গুছানোর জন্য কাজে লেগে যাবে। এখন তো কখন নির্বাচন হবে আমরা জানি না। সুতরাং আমরা এখন ঢাকাতে সবাই, স্যার আমি যদি একটু যোগ করি যে ধরেন সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, ধর্ম উপদেষ্টা বলেছেন যে হাসিনা যতটুকু সময় বাকি ছিল তার টেনিয়রের, মানে হাসিনা তো কয়েক মাস মাত্র চালালো, জানুয়ারি থেকে অগাস্ট, বাকি সময়টাই আমরা থাকবো, অবশিষ্ট সময়টা এই সরকারের। আবার ডক্টর ইউনূস আবার একটা ইন্টারভিউতে বলেছেন সরকারের মেয়াদ 4 বছর বা যত কমের মধ্যে তারা যেতে শেষ করতে পারেন ততই ভালো। তো আপনি কি মনে করেন যুক্তিসঙ্গত সময় আপনারা কতদিন পর্যন্ত দিতে চান? তারা যে বক্তব্যগুলি রেখেছে, আমি মনে করি সেনাপ্রধান যে বক্তব্যটা রেখেছে এটা মোটামুটি একটা যুক্তিসঙ্গত টাইম। বাকিরা যে টাইমটা রেখেছে তারা তো ক্ষমতা উপভোগ করতে চায়, তারা তো সংস্কার চাচ্ছে না, তারা তো নির্বাচিত রাজনৈতিক দলকে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে না। তাহলে তারা 4 বছর আর 3 বছরের কথা বলতো না। ক্ষমতার মজা পেয়ে গেছে, হঠাৎ ফ্ল্যাগ পেয়ে গেছে, গাড়ি বাড়ি পেয়ে গেছে, মনে হচ্ছে এখন রাজার রাজপুত্র সেজে গেছে। আসলে ব্যাপারটা সেটা না। রাজনৈতিক দলগুলি 6 মাস পর থেকে রাস্তায় নামবে, তখন পালানোর রাস্তা পাবে না। সুতরাং যত দ্রুত সম্ভব তাদেরকে একটা ফোরকাস্ট দিতে হবে। তারা যদি মনে করে বাইরেও সামলাবে, ঘরও সামলাবে, শেষ পর্যন্ত আমও যাবে, ছালাও যাবে, পালানোর রাস্তাও পাবে না। হাসিনা তো কোনো প্রকারে পালিয়ে গেছিল, বাকিরা কিন্তু পালানোর জায়গাও পাবে না। রাজনৈতিক দলগুলি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করে বসে থাকবে না, এটা তাদেরকে বুঝতে হবে। তো এই বর্তমান পরিস্থিতিতে প্রধান দল বিএনপি এবং জামাত এই বা অন্যান্য যে দলগুলো আছে তাদের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিএনপির পদক্ষেপগুলো বা জামাতের পদক্ষেপগুলো আপনারা কিভাবে দেখেন? আপনাদের সঙ্গে কোনো সমন্বয় হচ্ছে কিনা, নাকি সবাই একলা চলরে, বা রাজনৈতিকভাবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন বা যে বক্তব্যগুলো সামনে আসছে আপনি এটাকে কিভাবে দেখেন? সত্য কথা হলো সবাই নিজ নিজ উদ্যোগে বক্তব্যগুলো আসছে, রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো সমন্বয় নাই। আমি এই প্রস্তাবটা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলাম যে সব রাজনৈতিক দলগুলি একসাথে বসে আমরা কি চাই, দেশের জন্য কোনটা মঙ্গল, এই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে সবাই সম্মিলিতভাবে আমাদের দাবি দাওয়াগুলি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তুলে ধরবো। তাহলে আমাদের দাবির মধ্যে একটা যুক্তিকতা থাকবে। এখন কিন্তু একলা চলরে, যার যার পথে সেই চলছে, আমাদের মধ্যে কোনো সমন্বয় নাই। শুধু ভারতের ব্যাপারটা নিয়ে সবাই একসাথে বসেছিল, আর আমরা বসতে পারি নাই যে কোনো কারণে হোক সরকারের ভুলের জন্য। এলডিপি হলো বাংলাদেশের 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল, সুতরাং আমাদের নামটা 1 নম্বরে থাকা উচিত ছিল। তালিকায় কিন্তু আমাদের নাম ছিল না, যার জন্য আমরা ফিরে আসছিলাম। এটাই ছিল আসল বিষয়। আমাদের জন্য চেয়ার ছিল না, আমরা ভিতরে গিয়েছি, এটা মোদস ঠিক না। এটা কেউ কেউ অতি উৎসাহী লোকেরা মিথ্যা কথা বলেছে। আমরা বিল্ডিং এর ভিতরে যাই নাই, আমরা বাইরে যখন আমাদেরকে বলা হলো তালিকাতে আপনাদের নাম নাই, তখন আমরা ওখানে আর সময় ক্ষেপণ না করে চলে আসছি, কোনো সিন ক্রিয়েট করতে চাই নাই। এলডিপি হলো বাংলাদেশের 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল, সুতরাং আমাদের নাম দেওয়ার পরেই তো বাকি লোকদের নাম দেবে। যদি উপদেষ্টারা এই নামগুলি রেডি করতে না পারে, তাহলে সে তার মন্ত্রণালয় চালাবে কি করে? 20টা বা 30টা রাজনৈতিক দল যদি না চিনে, তারা বাংলাদেশের 18 কোটি লোককে কিভাবে চিনবে? আমি জানি যে আপনাকে একজন উপদেষ্টা আপনাদেরকে টেলিফোন করে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ওই যে সমন্বয়হীনতা, এই যে অনভিজ্ঞতা বা এই সবকিছু মিলিয়ে একটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি, মিসম্যানেজমেন্ট, এটা আপনাদের জন্য না, এটা সরকারের জন্যই বিব্রতকর হওয়ার কথা। কারণ আপনার মতো একজন মানুষকে
সেখানে উপস্থিত করতে না পারাটা এদের ব্যর্থতা বলে আমি মনে করি। তো আমরা আমার থেকে তো বলতে পারতো, আমার থেকে